ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের শিক্ষা সংস্কারের ধাপটিকে সম্পূর্ণ করেছিলাম এবং আজ আমরা একটি অন্য সংস্কারের কথা জানব। সংস্কারটি হলো সমাজ সংস্কার। আমি আগেও বলেছি, আবারও বলছি, সংস্কার মানে হলো সেই সমস্ত বিশেষ সদর্থক পরিবর্তন যেগুলো চিরাচরিত চলতে থাকা কুসংস্কার এবং বেশ কিছু অন্যায় নীতির বিরোধিতা করে তার পরিবর্তে কিছু দৃষ্টান্তমূলক আদর্শ স্থাপন করে এবং যা তাদেরকে পরবর্তীকালে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তো সেরকমই সংস্কারের বিভিন্ন ধারার কথাই আমাদের এই অধ্যায়ে আলোচনা করা ছিল এবং আজ আমরা পৌঁছে এসেছি সমাজ সংস্কারের কাছে। তো এই সমাজ সংস্কার টপিকটি শুরু করার আগে আমি বলতে চাই যে এই সমাজ সংস্কার জিনিসটা কিন্তু শিক্ষা সংস্কারের মতোই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা যেমন আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে জীবনে উন্নতি করার এবং নিজেদের পায়ে দাঁড়ানোর মন্ত্রণা দেয়, তেমনি সমাজও কিন্তু আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই এই সমাজ সংস্কারও কিন্তু আমাদের একটা খুব দৃষ্টান্তমূলক একটি পরিচিতি। তো এই সমাজ সংস্কার যখন আমরা পড়ব, আমাদের এই সমাজের বেশ কিছু ধারার কথা জানতে হবে। সেই সময় অর্থাৎ ব্রিটিশ আমলে ভারতবর্ষে বেশ কিছু কুসংস্কার প্রচলিত ছিল এবং এই কুসংস্কারগুলোর বিরোধিতা করেই কিন্তু এই সমাজ সংস্কারগুলোর প্রণয়ন করা হয়। তো আজ আমরা ফার্স্ট টপিকটা দিয়ে সমাজ সংস্কার ধারাটি শুরু করব, সেটি ব্রাহ্ম সমাজের কথা। বাংলার সমাজ সংস্কারে এই ব্রাহ্ম সমাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই আজ আমরা এই ভিডিওতে ব্রাহ্ম সমাজের ইতিহাস জানবো এবং জানবো আরো একটি বিশেষ আন্দোলনের কথা। তো এই ব্রাহ্ম সমাজ ফার্স্ট অফ অল এই ব্রাহ্ম সমাজের ইতিহাসটা খুব জানা যাক। তো এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বা এই ব্রাহ্ম সমাজের ভিত স্থাপন করেন কিন্তু রাজা রামমোহন রায়, যার নাম আমরা শিক্ষা সংস্কারও কিন্তু একাধিকবার শুনেছি। তো এই রাজা রামমোহন রায় সমাজের বিভিন্ন রকমের কুসংস্কারের মূলক প্রথা এবং প্রকৃত শিক্ষার প্রসারের জন্যই ব্রাহ্ম সমাজ নয়, তিনি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা এবং পরবর্তীকালে আত্মীয় সভাকে পেরিয়ে তিনি 1828-এ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা। তো এই ব্রাহ্ম সভা পরবর্তীকালে 1830-এ পরিচিত হয় ব্রাহ্ম সমাজ নামে। এবার এই ব্রাহ্ম সমাজের বিভিন্ন রকমের কুসংস্কার, বিভিন্ন রকম চলতে থাকা ধর্মীয় গোঁড়ামি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং তারা চেয়েছিল যাতে সত্যিকারের বঙ্গীয় সমাজের উন্নতি সাধন সম্ভব হয়। এবার 1833-এ মৃত্যু হয় রাজা রামমোহনের মৃত্যু হয়। তো এটা তো খুব খারাপ বিষয়। তো এই পরে আস্তে আস্তে যেন ব্রাহ্ম সমাজ একটু ভাঙতে শুরু করে। কেন না? সুদক্ষ নেতৃত্বের অভাবের জন্য। তাই সেই সময় রামমোহনের পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজের হাল ধরেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। হলো নেক্সট, তার উদ্যোগে 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা এবং এই তত্ত্ববোধিনী সভা থেকেই আসে পত্রিকা, অর্থাৎ তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা 1843, অর্থাৎ
এই দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু তত্ত্ববোধিনী সভা 1839 এবং তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং আস্তে আস্তে তিনি সমাজ সংস্কার আন্দোলনে নিজেকে নথিভুক্ত করেন। এরপর কি হয় না, দেবেন্দ্রনাথ ঠাকুর তো খুব ভালো নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি ব্রাহ্ম সমাজকে যথাযথ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরে আবির্ভাব ঘটে এক বিশেষ মনুষ্যত্বের, যার নাম একদম ব্রাহ্ম সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হলেন কেশবচন্দ্র সেন। 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং তিনি আশায় ব্রাহ্ম সমাজ একদম নববলের বলিয়ান হয়ে ওঠে। তারা একে একে কিন্তু একদম মানে একদম আস্তে আস্তে ব্রাহ্ম সমাজকে নিয়ে একেবারে সমাজ সংস্কার একদম তাণ্ডব শুরু করে দেয়। এখানে আন্দোলন, সেখানে আন্দোলন, এখানে সংস্কারের বাণী, একদম সব একদম একদম একটা চাপা ব্যাপার। খুব ভালো কথা, চলছে 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 চলছে। আঠেরোশো আঠেরোশো উম 1862 খ্রিস্টাব্দে তার কাজে প্রভাবিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন। ব্রহ্মানন্দ উপাধি খুব নাম, মানে একদম শুনেই বোঝা যাচ্ছে যে কত বড় উপাধি। তাই তার কাজ কিন্তু সত্যি মানে একদম দৃষ্টান্তমূলক ছিল। নেক্সট কি হয়, নেক্সট এবার আস্তে আস্তে কি হয়, কেশবচন্দ্র সেনের সঙ্গে বিভিন্ন ব্রাহ্ম সমাজের অন্যান্য যারা কর্মকর্তা তাদের সাথে মতবিরোধ দেখা যায়, কারণ কেশবচন্দ্র সেনের কিছু নীতি ব্রাহ্ম সমাজ মানতে পারেনি, অর্থাৎ ব্রাহ্ম সমাজের নীতি এবং কেশবচন্দ্রের নীতির মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, যার জন্য পরবর্তীকালে তর্ক বিতর্কের পর 1866 খ্রিস্টাব্দে, ঠিক দেখো কত ক্লোজ বছরগুলো, হ্যাঁ না, 1866 খ্রিস্টাব্দে তিনি বহিষ্কৃত হন ব্রাহ্ম সমাজ থেকে এবং তিনি নিজে প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আন্দোলনের জন্যই 1872 সিদ্ধ হয় 3 আইন। এবার প্রশ্ন উঠবে 3 আইনটা কি না, এই 3 আইনেই দ্বারাই ভারতবর্ষে বাল্য বিবাহ এবং পুরুষদের বহু বিবাহকে বেআইনি ঘোষণা করা হয় বা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পাশাপাশি বিধবা বিবাহকে আইন সিদ্ধ করা হয়। 3 আইন, মানে বাল্য বিবাহ বহু বিবাহকে নিষিদ্ধ করা হলো এবং বিধবা বিবাহকে আইন সিদ্ধ করা হলো। ঠিক ক্লিয়ার? তো এই 1872 3 আইন পাস হওয়ার এবং এই পাস হওয়ার পিছনে কিন্তু ব্রাহ্ম সমাজ। এবার 1878 আবার মতবিরোধ শুরু হয় এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে, অর্থাৎ যারা কেশবচন্দ্র সেনের অনুগামী হয়ে 1866 তার সঙ্গে ছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, তারা তাদের সাথে মতবিরোধের জন্য তারা 1878 এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বিদায় নিয়ে গড়ে তোলে সাধারণ ব্রাহ্ম সমাজ। ক্লিয়ার? তো 1878 সাধারণ ব্রাহ্ম সমাজ এবং পরবর্তীকালে 1880 কেশবচন্দ্র মানে একদম প্রকাশ করেন নববিধান, যেখানে বেশ কিছু সমাজ সংস্কারে বিধানের কথা লেখা ছিল। তো এই পর্যন্ত ব্রাহ্ম সমাজের ইতিহাস আমাদের সিলেবাসে আছে। তাহলে এক্স্যাক্টলি কি কি হলো একটু ঘটনাগুলো একটু পরপর সাজিয়ে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে 1828, আচ্ছা দাঁড়ান একটা ট্র্যাজেক্টরি করা যাক, খুব সহজ হবে বুঝতে। 1828 রামমোহন প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সভা। 1830 ব্রাহ্ম সভার নাম হলো ব্রাহ্ম সমাজ। 1833 রামমোহনের মৃত্যু এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সক্রিয় যোগদান। 1839 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা। 1843 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ। 1858 কেশবচন্দ্র সেনের যোগদান। 1862
দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দিলেন কেশবচন্দ্র সেনকে। 1866 ব্রাহ্ম সমাজের মধ্যে নীতিগত বিরোধ দেখা যায় এবং কেশবচন্দ্র সেন বহিষ্কৃত হন ব্রাহ্ম সমাজ থেকে এবং গড়ে তোলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। 1872 তিন আইন পাস হয়, অর্থাৎ এই আইনের দ্বারাই বাল্য বিবাহ এবং পুরুষদের বহু বিবাহকে বেআইনি বা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ, অবশ্যই অসবর্ণ বিবাহটা মিস করেছিলাম, অসবর্ণ বিবাহ অর্থাৎ ইন্টারকাস্ট ম্যারেজ, অর্থাৎ অন্য জাতির সঙ্গে অন্য জাতির যে ম্যারেজ, এই অসবর্ণ বিবাহটাও আইনসিদ্ধ হয়। এবং 1878 আবার মতবিরোধ হয় এবং শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, আনন্দমোহন বসু এই ধরনের মানুষজন যারা এই 1866 কেশবচন্দ্র সেনের পাশে ছিলেন, তারাও কেশবচন্দ্র সেনের সঙ্গ ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন এবং 1880 কেশবচন্দ্র সেন দেয় নববিধান সভা বা নববিধান একটা বিধি। তো এই ব্রাহ্ম সমাজের ইতিহাসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব ভালো করে ট্রি এর মতো করে দেওয়ার, বাট স্টিল তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবার বলতে হচ্ছে ব্রাহ্ম সমাজের তাহলে গুরুত্ব কি না, ব্রাহ্ম সমাজের গুরুত্বের মধ্যে প্রথমেই আসবে 3 আইন, যেটা বললাম। পাশাপাশি আরো বেশ কিছু সমাজ সংস্কার ছিল। হ্যাঁ, এবং আরো একটি বিশেষ ঘটনা যেটা উল্লেখ ওই গুরুত্বের মধ্যে আসলেও আসতে পারে বা আসবেই হয়তো, সেটা হলো 1860 খ্রিস্টাব্দ। ইম্পর্টেন্ট সাল, এটা মনে রাখতে পারো। সংগত সভা, এটা কেশবচন্দ্র সেন যখন ব্রাহ্ম সমাজে ছিলেন প্রথমে, তো তখন তিনি সংগত সভা প্রতিষ্ঠা করে জনকল্যাণমূলক কিছু কর্মসূচি পরিকল্পনা নেন। অর্থাৎ মানুষের যাতে সমাজের মানুষ যাতে ভালো হয়, তার জন্য বেশ কিছু কর্মসূচি তিনি পরিকল্পনা করেন। তো এই ব্রাহ্ম সমাজ বোঝা যাচ্ছে যে এই ব্রাহ্ম সমাজ সমাজের বিভিন্ন সংস্কারে নিজেদের অবদান রেখেছে এবং তারা ক্রমান্বয়ে দল আলাদা হতে পারে, বারবার নীতিগত বৈষম্য এসেছে, তারা একে অপরের সঙ্গ ত্যাগ করেছে, নতুন করে নতুন নতুন ব্রাহ্ম সমাজের ভার্জন তৈরি হয়েছে, কিন্তু ওয়ান মোটো, দ্যাট ইজ সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কার। আই থিঙ্ক এই টপিকটা ক্লিয়ার। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে ডাউট করবে। তো এইটা গেল ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কারের প্রথম টপিক, ব্রাহ্ম সমাজ কমপ্লিটেড। নাও আরেকটা আন্দোলনের কথা আমরা এই ভিডিওতে জানবো, যেটা হলো সতীদাহ প্রথা নিবারণ। অনেকেই শুনেছো রাজা রামমোহন রায়ের নাম, সতীদাহ প্রথা কে তিনি মানে প্রথম থেকেই সতীদাহ প্রথার প্রতি তার একটা তীব্র ঘৃণা ছিল এবং পরবর্তীকালে তার আন্দোলনের ফলে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়। অ্যাকচুয়ালি সতীদাহ প্রথাটা কি আমাদের একটু জেনে নিতে হবে। সতীদাহ প্রথা হলো অ্যাকচুয়ালি সতীদাহ প্রথার ব্যাপারটা হচ্ছে, সতীদাহ প্রথার সময় যে স্বামী, মৃত স্বামী অর্থাৎ কারো কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তখন সেই স্বামীকে যে চিতায় জ্বালানো হতো, তখন তার বিধবা স্ত্রীকেও কিন্তু সেই চিতায় একসাথে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। অর্থাৎ ধরা যাক কোনো স্ত্রীর স্বামী মারা গেছে এবং তার স্বামীকে তো চিতায় জ্বালানো হবে, তো সেই স্ত্রীটাকে জোর করে তাকে জীবন্ত অবস্থায় চিতায় তুলে দেওয়া হলো এবং পুড়িয়ে দেওয়া হলো। না জানি কত কত বিধবা স্ত্রীর জীবন এতে ছারখার হয়ে গেছে। তো এই সতীদাহ প্রথাটা একদম অনেকেই মনে করতেন শাস্ত্র অনুমোদিত, বাট আমাদের শাস্ত্রে এমন কোনো বিধানের কথা নেই, এটা ধর্মীয় গোঁড়ামি ছাড়া আর কিছুই নয়। এবং এই কথাটাই উপলব্ধি করেছিলেন রাজা রামমোহন রায়। তো এই 1818 খ্রিস্টাব্দ থেকে রাজা রামমোহন রায় কিন্তু আন্দোলন শুরু করেন। শুরু তো করলেন, কি করলেন? দ্য ফার্স্ট স্টেপ, সংস্কার আনতে গেলে আনতে হবে বিপ্লব, তৈরি করতে হবে বিপ্লবের প্রেক্ষাপট, এবং সেই বিপ্লবের প্রেক্ষাপট কিন্তু ভাব জগৎ থেকে শুরু হয়। অর্থাৎ মানুষের চিন্তায় বিপ্লব এলে তবেই সমাজে বিপ্লব আসবে। তাই 1818 তিনি একটা গ্রন্থ প্রকাশ করলেন, সেটা হলো সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। সহমরণ, এবার এই গ্রন্থে একদম
স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় যে এই সতীদাহ প্রথা কিন্তু একদমই শাস্ত্র অনুমোদিত নয়, এটা অত্যন্ত কুরুচিকর প্রথা। পাশাপাশি এই প্রথার সমর্থকদের প্রতিও তীব্র ধিক্কার জানানো হয়। এবং পাশাপাশি আসলে অনেক ইংরেজ যারা এই নীতি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তারাও ভাবতেন যে হয়তো শাস্ত্র অনুমোদিত এই নীতি, কিন্তু তাদেরও এই গ্রন্থটি পড়ে ভুলটা ভাঙে যে না, সতীদাহ প্রথা কোনো শাস্ত্র অনুমোদিত নয়, এটা ধর্মীয় গোঁড়ামি। তাই 1818 খ্রিস্টাব্দে এই গ্রন্থটা কিন্তু ব্যাপক একটা প্রচার পেয়েছিল। কিন্তু রামমোহনের বিরোধিতারা, অর্থাৎ যারা একদম রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, তারা চুপ করে থাকেনি। এটা একটা ট্র্যাজিক ঘটনা। রাজা রাধাকান্ত দেব ধর্মসভা করে রামমোহনের বিরোধিতা শুরু করেছিলেন। হ্যাঁ, শুনতে ভালো লাগলো না? আমি দুটো ভিডিও আগেই বলেছিলাম রাজা রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার সমর্থক, তিনিও সমাজের উন্নতি ছিলেন। আজ রামমোহন যখন এত ভালো একটা উন্নতিমূলক কাজ করছেন, তাহলে কেন রাধাকান্ত দেব বাধা দিচ্ছেন? কারণ আফটার অল রাধাকান্ত দেব নিজেও কিন্তু একজন রক্ষণশীল হিন্দু নেতা, তাই না? যে রাজা রাধাকান্ত দেব এত ধর্মসভা করে তার বিরোধিতা শুরু করে। এরপর আসে রামমোহনের আরেক বিরোধী, যার নাম হলো কাশীনাথ তর্কবাগীশ। তিনি গ্রন্থের জবাব দেন গ্রন্থ দিয়ে। এই যে গ্রন্থটা, এই গ্রন্থের জবাব দেন গ্রন্থ দিয়ে, সেটা হলো বিধায়ক নিষেধকের সংবাদ। তো বোঝা যাচ্ছে যে এই ধরনের এই গ্রন্থটার নামগুলো অনেকটা সিমিলার। কাশীনাথ তর্কবাগীশ এখানে রামমোহনের তীব্র বিরোধিতা করেন। এটাও কিন্তু 1818-তে বলা বাহুল্য, একই বছরের গল্প। এবার রামমোহন কি চুপ করে থাকবে? একদমই না। রামমোহন কি করলেন ঠিক তার পরের বছর, মানে 1819-এ এই যে গ্রন্থটি সমরণ বিষয়, এই যে এর দ্বিতীয় ভাগটা প্রকাশ করেন, এই পুস্তিকার দ্বিতীয় ভাগ। এবং সেখানে একদম কাশীনাথ তর্কবাগীশের যে শাস্ত্রের ব্যাখ্যা ছিল ওই বিধায়ক নিষেধকের সংবাদে, সেটাকে একদম অসারতা প্রমাণ করে তারা একদম সাফ করে দেন সেটাকে। এরপরে শুরু হয় আন্দোলন, সংঘর্ষ, জায়গায় জায়গায় গিয়ে রামমোহন নিজে গিয়ে একদম এই সতীদাহ প্রথাটিকে রদ করেন। অনেক জায়গায় সতীদাহ প্রথা বলপূর্বক বন্ধ করতে বাধ্য করেন। এবং পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে তিনি আরো একটি 1829-এ আবার তিনি সহমরণ বিষয়ে আরেকটি পুস্তিকা লেখেন, যেটাও খুব হিট হয়। এবং এবং এই 1829 সেটা অবশ্যই 29-এরই 4ঠা ডিসেম্বর সেই সময়ের গভর্নর জেনারেল বড়লাট লর্ড বেন্টিং এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। দ্যাটস অল। 1829-এ সতীদাহ প্রথা রদ। রামমোহন জিতে গেলেন এবং বাংলায় চিরকালীনের জন্য একদম চিরন্তন এই সতীদাহ প্রথার একদম দি এন্ড। আশা করি বোঝা গেছে সতীদাহ প্রথা ব্রহ্ম সমাজের বিভিন্ন রকমের ঘটনার কথা আজ আমরা জানলাম, এবং এগুলো আমরা একে একে খুব সহজেই বুঝতে পারলাম। আশা করছি এই বোঝায় কারোর ডাউট নেই। সালগুলো মনে রাখতে প্রবলেম হতে পারে, তোমাদেরকে বলবো ধাপে ধাপে মনে রাখো, অর্থাৎ কার পর কি হয়েছিল সিরিয়ালি মনে রাখার চেষ্টা করো, মনে রাখতে আশা করছি পারবে। তাছাড়াও আমার নোটটা আশা করি তোমাদেরকে হেল্প করবে, তাই নোটটাও একটু গো থ্রু করো বা একটু নোটটা দেখো। তাছাড়া তোমাদের যদি এছাড়াও কোনো প্রবলেম থাকে, কোনো রকমের যাবতীয় সমস্যা, কমেন্ট বক্স ইজ ওপেন, কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। তোমাদের পাশে থাকার জন্য আমি সর্বদা তৈরি। এবং তোমাদের আমি আজ আবার বলছি, তোমাদের যা যা প্রয়োজন হতে পারে, ইতিহাসের বাইরে যে কোনো সাবজেক্ট যা নিয়ে তোমাদের সমস্যা, তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় বলতে পারো, কোনো প্রবলেম নেই। কমেন্ট বক্সে ফ্রিলি কমেন্ট করবে, আমি অ্যান্সার দেব। আমি ইউজুয়ালি কোনো কমেন্ট কিন্তু আনঅ্যান্সার্ড রাখি না, তাই আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। তোমাদের যাবতীয় সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আমি তৈরি। ভালো থেকো, বেস্ট অফ লাক।